সন্ধ্যার ভায়োলিন। লেখিকা বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৬। বৃষ্টি ভেজা অমাবস্যার রাত্রি, যেন পৃথিবীর উদরে বিস্তৃত এক অচেনা কালো আবরণ। আকাশের বক্ষ ফাটলেও কোনো আলোকবিন্দু যেন নেমে আসবে না। দিগন্ত জুড়ে অন্ধকার, যেখানে মানুষের বসতির চিহ্ন নেই। আলো কোনো সান্ত্বনা নেই। আশেপাশে নিস্তব্ধতা। বিড়িত করে শুধু ভেসে আসছে শকুন সদৃশ প্যাঁচার গভীর হুংকার আর দূরের বাঁধা কুকুরের অস্থির চিৎকার। শিকলবন্দি কুকুরগুলো নাক টেনে পেয়ে যাচ্ছে এক ঘ্রাণ, তাজা রক্তের। গা শিরশির করা, প্রাণ কাঁপানো সেই গন্ধ। এই অতল আঁধারে বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে এক ২০ বছরের যুবক। মৃত্যু ভয়ে চোখ দুটি বিস্ফোরিত, পা যেন কাদামাটির মাটিতে ডুবে যাচ্ছে। তবু সে প্রাণপণে জঙ্গলের অন্তরালে পালাচ্ছে। পেছনে পদশব্দ, তা হতে পারে মানুষেরও আবার জন্তুরও। তবে এ জন্তুর দাঁত নখহীন নয়, আর মানুষ হলেও তার বক্ষে মানবিকতার হৃদয় নেই। অবশেষে এক বৃষ্টি ভেজা পাথরে পা পিছলে যুবকটি ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। শরীর কম্পিত হলো, শ্বাসের শব্দ যেন বুক ফেটে বেরোলো। কাঁদো কাঁদো গলায় দুহাত জোর করে সে অনুনয় করল, বাপ, ছেড়ে দে। তোর কাছে আমি দুহাত জোর করে ভিক্ষা চাই, ছেড়ে দে। সামনের কাল ছায়াটি ধীরে ধীরে বসল। তার চোখে মমতার ছিটেফোঁটা নেই। অরুণের শব্দ কানে পৌঁছালো কিনা তা বোঝা গেল না। যুবকটি মিনতি চালিয়ে গেল। কণ্ঠস্বর ক্রমশ ভিজে আসছে বৃষ্টির ফোঁটায় এবং কান্নার জলে। বাপ, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কথা শেষ হওয়ার পূর্বেই ঝলসে উঠল চকচকে রামদা। এক নির্মম কোপ। ধারালো ফলাটি বিদ্যুতের মতো নেমে গেল গলার মাঝখানের কেন্দ্রবিন্দু হয়ে। প্রথমে ছিন্ন হলো চামড়া, এরপর পেশিগুলো। কিন্তু সত্যিকারের ভয়াবহতা এলো যখন মাটিতে ক্যালোরিড আর্চিক্স সেই মুহূর্তে শিরাটিকে ছুটে গেল। শিরার দেওয়ালে ফেটে গেল। এক পলকের মধ্যে সবকিছু ঘটে গেল। উষ্ণ রক্তের ফোঁটাগুলো ছিটকে পড়তে লাগলো অদ্ভুত এক উত্তাপে। রক্তের চাপে শিরা থেকে বেরোলো সেই ফোয়ার যুবকের গলা ছেড়ে গেল। পড়ল আক্রমণের কি এক মুখ ধারণ। তার মুখ চোখ লাল করে উঠল। যুবকের চোখে এক মুহূর্তে বিস্ময়, তারপর শরীর কেঁপে উঠল অসহায়ত্বে। রক্তস্রোয়ে অবিরাম চলে লাগলো। অক্সিজেনের স্রোত বন্ধ হলো। মস্তিষ্ক অন্ধকার নেমে এলো দ্রুত। হাত পা ছটফট করার কয়েক কদম পদক ফেলল। গলা থেকে গড়গড় শব্দ বের হলো। রক্তস্রোত বেরিয়ে এলো। তারপর নিস্তব্ধতা। মাথাটি ধীরে ধীরে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়ল কাদামাখা মাটিতে। চোখ দুটি উন্মুক্ত। আক্রমণকারীর আচরণে কোনো তাড়াহুড়ো নেই, যেন এই কাজ তার নিত্যদিনের রুটিন। মৃত্যু তার কাছে এক নিষ্পাপ খেলা। লোহার মতো শক্ত হাতে সে মৃতদেহটি টেনে নিয়ে এলো এক নির্দিষ্ট স্থানে, যেখানে আগে থেকেই পড়ে আছে আরো ৩-৪টি রক্তাক্ত দেহ। সকলের গা ছিন্ন, মাথা আলাদা। বৃষ্টি ভেজা মাটিতে রক্ত কাদায় মিশে গেছে গা শিরোনো দৃশ্য সৃষ্টি হলো যেন। যেন নরকের এক অংশ মাটিতে আবর্তিত হয়েছে। সাধারণ মানুষ সেখানে এক মুহূর্তেও স্থির থাকতে পারবে বলে মনে হয় না। হঠাৎ লোকটি ঘুরে দাঁড়ালো বাঁধা কুকুরগুলোর দিকে। ক্ষুধায় পাগল কুকুরগুলো চক্ষু লাল, দাঁত উন্মুক্ত। সে একে একে তাদের শিকল খুলে দিল। দ্রুত মুক্ত হলো তারা। মুক্ত হতে তারা গর্জে উঠল, ছুটে এলো ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলোর দিকে। শুরু হলো নৃশংসতার ভোজ। দাঁতে কলিজাতে ছিঁড়িয়ে নিল সব। নাড়িভুড়ি টেনে বের করতে লাগলো। রক্ত আর বৃষ্টির পানি মিশে মাটিতে লাল কাদার স্রোত বইল। কুকুরদের জিভ রক্তে রাঙা হয়ে উঠল। তৃপ্তি ভরে তারা খায়, যেন এটাই তাদের বহুদিনের স্বপ্নভোজ। বৃষ্টির ঝমঝম, প্যাঁচার ডাক আর হাড় মাংস ছেড়ানো ভীতিকর এক শব্দ মিলে তৈরি হলো এক বিভীষিকাময় বিস্ফোতি। কিন্তু সে কে? রাত ১:৩৪। অমাবস্যা অন্ধকার আকাশকে গ্রাস করেছে। ওর ঘুম ভাঙে হঠাৎ। নীরবে পালঙ্ক ছেড়ে ব্যালকনির দিকে এগোলো সে। তার একটি পদক্ষেপে হাঁটু যন্ত্রণায় কাঁপুনি দেয় শরীর। রাত অদ্ভুতভাবে নিস্তব্ধ। মৃদু বৃষ্টি ঝিরঝিরিয়ে পড়ছে, আর ব্যাঙের ডাক ছাড়া কিছুই নেই। চোখ বন্ধ করে দাঁড়ালো ওহু। কপালে এক ফোঁটা বৃষ্টি পড়ে। নাকে মাটির ভেজা গন্ধ।
হঠাৎ অদূরে স্পষ্ট শব্দ বেজে উঠল। চোখ মেলে তাকালো সে। কালো রেইনকোটে মোটা লম্বা অবয়ব গাড়ি থেকে নেমে মহলে প্রবেশ করছে। চিন্তায় কপাল কুঁচকে যায় ওহর। এ মহলে তো শুধু আব্রুই এ লম্বা। তাহলে এত রাতে সে কোত্থেকে ফিরছে? পায়চারি করে ভাবনা ডুবে গেল অপু। সন্ধ্যায় ঘটনা মনে পড়ে গেল তার। আব্রু কিছু হয়েছে নাকি? বিপদে পড়েনি তো? চিন্তায় দম আটকে আসে তার। সিদ্ধান্ত নেয় জিজ্ঞেস করবে। না জেনে আর তার শান্তি হবে না। ওড়না জড়িয়ে খুঁড়িয়ে আব্রুর ঘরের দিকে যায় অহু। দরজা খুলে প্রবেশ করে। আব্রু খালি গায়ে পালঙ্কে বসেছে। ধীর পায়ে এগোলো অহু। পেছন থেকে কাপা কণ্ঠে ডাকলো, আব্রু ভাই। কোনো সাড়া নেই। ফের প্রশ্ন, আপনি কি একটু আগে বাইরে থেকে এলেন? আব্রু আবার নীরব। হঠাৎ সে পেছনে ফিরে তাকালো। তার চাহনিতে ভয়ানক আবেশ। সিগারেট নিভিয়ে উঠে দাঁড়িয়ে ওর দিকে এগোলো। আহত ও আঁতকে উঠল। আব্রু ভাই, আপনার চোখ এত লাল কেন? কোনো উত্তর ছাড়াই আব্রু এগিয়ে আসতে থাকে। ও পিছু হটে পেয়ালের দিক থেকে যায় তার। আব্রু তার হাত শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। ঠোঁট তুলে ও ঠোঁটের সামনে নিয়ে আসে। তাদের মাঝে আর কিছুটা দূরত্ব বাকি আছে। তারপর নিস্তব্ধতা। শুধু দুজনের হৃস্পন্দন শোনা যায়। ও নিঃশ্বাস ভারী, চোখ পিটপিট করে আব্রের দিকে তাকায়। বুকের স্পন্দন তাকে কাঁপাচ্ছে। সে স্পষ্ট এড়াতে চায় সেটা, কিন্তু সে অসহায়। আব্রু ভাই ছাড়ুন, হাতে ব্যথা লাগছে। আব্রু নিশ্চুপ। ওর চোখে ভয়ানকতা। গলায় ঢোক গিলল সে। আব্রুর নিশ্চুপতা তাকে ছুঁয়ে দিচ্ছে। ঠোঁট কাঁপছে ওহর। অন্ধকার নিষিদ্ধ অনুভূতি জাগে। আচমকা আব্রুর হাত শক্ত করে চোখ বন্ধ করে মুছে নেয় সব। উহু চিৎকার করে, আব্রু ভাই, হাতে তালুতে ব্যথা লাগছে। চিৎকারে আব্রুর বাস্তবে ফিরে এলো যেন। এক চটকে ছেড়ে দিল সে। তার চোখ রক্তিম হয়ে উঠেছে। নিজেকে ধিক্কার দেয় সেও শেঠ। কি করে যাচ্ছিলাম আমি? ড্যাম। ও দূরে সরে যায়। নিজের হাতে তরলতা অনুভব করে চোখ নামিয়ে দেখে আঙুলে রক্ত। এ তো তার রক্ত নয়। দৃষ্টি আব্রু ডান হাতে। না, তার হাতে তো কোনো ব্যান্ডেজ নেই। কিন্তু সন্ধ্যায় তো ছিল। আব্রু ভাই, আপনার হাতে ব্যান্ডেজ নেই কেন? আব্রু হাতের দিকে তাকায়, তবে চুপ করে থাকে। ও বিরক্ত হয়ে এগিয়ে আসে। খেয়াল করে দেখে রক্ত ঝরছে জখম থেকে। আব্রু সরাতে চায়, কিন্তু ও জোর করে ধরে রাখে। আমি ড্রেসিং করে দিচ্ছি, প্লিজ হাত দিন। ইনফেকশন হয়ে যেতে পারে। আব্রু নীরবে হাত বাড়ায়, তবে জানালার দিকে মুখ ফিরিয়ে নেয়। ও কটন ক্যাপস দিয়ে ক্ষত পরিষ্কার করতে থাকে। জ্বালায় আব্রু তার হাত চেপে ধরে। শেষে ব্যান্ডেজ করে ও উঠে পেছনে ফিরে তাকায়। আব্রু ব্যালকনির দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে আছে। ও দীর্ঘশ্বাস ফেলে দরজা লক করে বেরিয়ে যায়। নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে পায়চারি করতে থাকে। তার মনে অভিমান। গিয়েছিল উত্তর জানতে, কিন্তু কিছুই পেল না। বরং সে তো কথাই বলল না। তাই অভিমানে ঠোঁট উল্টে দেয় অপু। এত রাতে বৃষ্টিতে কোথায় গিয়েছিল? ব্যান্ডেজ খোলা কেন? মারপিট করেছে নাকি? কিন্তু করার কথা তো না, ভাবতে থাকে ও। তবে পরক্ষণে নিজের প্রবোধ দেয়, এসব ভেবে কি দরকার, আমি বরং ঘুমাই। ওদিকে আপনার পালঙ্কে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ। ক্লান্তির আড়াল করতে থাকে সে। সিগারেট শেষ, কিন্তু ধোঁয়ায় তৃপ্তি দেয় না। নেশা হলো একটা মিথ্যা প্রতারণা। এতে যন্ত্রণা মিলিয়ে যায় না, শুধু মনে হয় কমেছে। এক মুহূর্তে ভ্রান্ত প্রশান্তি, তারপর আবার সেই পুরনো দুঃখে ফিরতে হয়। আসলে কি শান্ত থাকা যায়? ভুলে থাকা যায় মনের বিষাদকে? শুক্রবার সকাল। মহলের কক্ষগুলোতে সবকিছুতেই শান্ততা। সেই আলোর মাঝেই কেন কেউ নেই। যে যার মতো ঘুমাচ্ছে। দুপুরের দিকে নিহা ওর ঘরে ঢুকলো। চেঁচানো আরম্ভ করলো খানিক পরেই। আপা, ওঠো না। ওহু আধো ঘুমে চোখ মেলল, কিন্তু উঠল না। বিরক্ত হয়ে আওড়ালো, আমি ঘুমাবো, পরে আয়। নিয়া নাছোড়বান্দা। নানা চেষ্টায় তার ঘুম ভাঙালো। ওর শরীর এখনো ভেজা, রাতের ক্লান্তিতে ভারী। মাথায় চাপা উঠছে ব্যথা, হাঁটুতে টান টান উত্তেজনা। নিহা আবার জিজ্ঞেস করলো, আপু, আজকে মেলায় যাবে না? ও দ্বিধায় পড়ে গেল। বিশ্রাম চাই, কিন্তু প্রতিশ্রুতি ভাঙা যায় না। নিহা তাড়া দিচ্ছে, আপা কি হলো, চুপ কেন? আজ শুক্রবার, আব্রু ভাই মহলে আছে। কাল থেকে অফিসে ব্যস্ত হয়ে পড়বে, সময় পাবে না। ওহু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, যাবো। নিয়া হেসে চলে গেল। ও আস্তে করে নেমে ফ্রেশ হয়ে নাস্তায় বসলো। টিভিতে খবর চলছে। হঠাৎ এক সংবাদে তার বুক কেঁপে উঠল। ৪ জন বখাটে যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরা তো গতকাল তাকে ধাওয়া করেছিল। ঘটনাটা কাকতালীয় না রহস্যময়?
ও আর বসে থাকতে পারল না। ঘরে ফিরে শঙ্কায় ডুবে গেল সে। আসরের নামাজের পর মহলে উৎসবের প্রস্তুতি। শিফা আয়নার সামনে বসে কালো সালোয়ার কামিজ পরে সাদা বেলি ফুলের মালা গুছল। নিয়া হাতে সাহায্য করলো। ও সাদা সালোয়ার কামিজে হিজাব বেঁধে তৈরি হলো। তিন বোন একসাথে নেমে নিল। গেটে আব্র হাজির। গাড়ি গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। তার পরনে হলুদ পাঞ্জাবি, কালো সানগ্লাস, কপালে ঘামের দীপ্তি। ওর মনে হলো গত রাতের দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল। শিফা আর নিহা পেছনে বসলো। ও আব্রের পাশে। গাড়ি চলছে। ওর দিকে আব্রু ফিরে তাকালো না। ওর দৃষ্টি আর চোখে তার উপরই। আশ্চর্য রকম সুদর্শনী পুরুষ। পেছনে দুই বোন মেতে উঠেছে গল্পে। এফএমে গান চলছে। মেরে মেহবুব কায়ামাত হোগি, আজ রুসরাও तेरी गलियों में मोहब्बत होगी, नाम निकलोगे तेरे हिसाब से, जान जब इस दिन ए नाकाम में रुसहात होगी मेरे মেহবুব। মেলায় পৌঁছে গাড়ি থামলো। কোলাহল, ভিড় আর আলোর ঝলমলে এক সন্ধ্যা। নিহা শিপা দোকানে ছুটলো, কেনাকাটা করছে, আব্র দাম মেটাচ্ছে। ও পেছনে পেছনে নিঃশব্দে দেখছে শুধু। আব্র তার পেছনে সতর্ক দৃষ্টি রাখছে। হঠাৎ দুটো মেয়ে ভিড়ে ধাক্কা দিয়ে আব্রের গায়ে উঠলো। ও রাগে উঠে বসলো। কি হচ্ছে আপু, ধাক্কা দিচ্ছেন কেন? ইচ্ছে করে ধাক্কা দেওয়া তো অসভ্যতা। মেয়েরা বিস্মিত হয়ে বলল, ইচ্ছে করে দেইনি আপু, সরি ভাইয়া। আব্রু শান্ত গলায় বলল, ইটস ওকে। ও নাক সিটকালো, সে বিরক্ত। বোনেরা কেনাকাটায় ব্যস্ত আর ও নীরবিত ভাব নিয়ে হাঁটছে। হঠাৎ তার দৃষ্টি একজোড়া ঝুমকা দুলে আটকালো। বিমোহিত হয়ে হাতের দিকে বের করলো সে টাকা। আব্রু খপ করে কেড়ে নিল, কর্কশ কণ্ঠে বলল, তোকে টাকা দিতে কে বলেছে, ইডিয়েট। বলে নিজে মিটিয়ে দিল। ও আর কিছু কিনলো না। কেনাকাটা শেষে চটপটির দোকানে ঢুকলো সবাই। আব্রু স্পষ্ট হয়ে বলল, এসব রাস্তার খাবার স্বাস্থ্যকর নয়। কিন্তু 4 প্লেট ফুচকা অর্ডার দিল সে। সে প্রশ্ন করলো, তোরা তিনজন 4 প্লেট কি করবি? শিবা মুচকি হেসে বলল, ভাই আপনিও খাবেন আমাদের সঙ্গে? আমরা মাথা নেড়ে বলল, না। সে দূরে বসে ফোন ঘাঁটছে। শিবা ফিসফিস করে ওকে বলল, যা একটা প্লেট দিয়ে আব্র ভাইকে। ও বিস্মিত হয়ে বলল, কি বলছো? আব্র ভাই সাফ মানা করে দিয়েছে, খাবে না। শিবা হেসে বলল, তুই দিলে খাবে, চেষ্টা কর। ও অনিচ্ছায় উঠল, কাপা হাতে প্লেট নিয়ে এগিয়ে গেল। নরম কণ্ঠে বলল, একটা অন্তত খান আব্র ভাই, প্লিজ। এটা খুব সুস্বাদু। আপনি সারাদিন আমাদের সঙ্গে আছেন, একটু আনন্দ করুন না। আমি জানি আপনি এসব পছন্দ করেন না, কিন্তু শুধু একটা কি? আব্রু ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো। সানগ্লাসের আড়ালে চোখ বোঝা যায় না। ওর হাত কাঁপছে। সে ভাবলো এবার ধমক দেবে, কিন্তু আব্রু চুপ। হঠাৎ নরম গলায় বলল, এত কাঁপছিস কেন? ভয় পেয়েছিস আমার কথা শুনে? প্লেটটা হাতে নিয়ে একটা ফুচকা তুলল। ও লজ্জায় মুখ নামিয়ে বলল, হ্যাঁ একটু। আপনার কথা শুনলে সবাই ভয় পায়। কিন্তু আজ মেলায় এসেছেন, একটু হালকা হন না। এটা খেতে খুব মজা লাগবে। আবার ফুচকাটা মুখে দিয়ে বলল, হুম, ঝাল। মেলায় এসে কিছু কিনলি না, শুধু দেখলি কেন? ও অবাক হয়ে তাকালো। আপনি লক্ষ্য করেছিলেন? আমার তো কিছু দরকার ছিল না, তবে ওই দুলটা খুব সুন্দর লেগেছিল, কিন্তু কিন্তু আমি ইডিয়েট বলে টাকা কেড়ে নিয়েছিলাম। সরি। রাগে মাথা কাজ করছিল না। তুই যা পছন্দ করিস তাই নে। পরের বার বলিস। এখানে বস, আরেকটা খাই। আবার আরেকটা ফুচকা তুলে নিল। ও হাসলো। সত্যি? তাহলে আরো দিই? না। আপনার স্বাস্থ্যের কথা ভেবে বলছিলেন তো? আজ শুক্রবার, একদিনের জন্য আর কি হবে? আবার সানগ্লাসটা খুলে রাখলো। ঠিক বলেছিস, একদিনের জন্য কি আসে যায়। তুই সাবধানে খা। ওর গাল লাল হয়ে গেল। সে তৎক্ষণাৎ মাথা দুলালো। শিফা আর নিয়া মুখ চেপে হাসছে। আমরা আরো দুটো খেয়ে নিল। ব্যাস, বেশি হয়ে গেছে। এবার চল বাড়ি ফেরা যাক। কিন্তু পরের শুক্রবার আবার আসবো। তুই যা চাস তাই কিনবি। প্রমিস? ও মাথা নাড়ল। প্রমিস। সবাই হাসতে হাসতে উঠল। রাতের খাবারের টেবিলে বসে আছে সবাই। আজমল খান গম্ভীর কণ্ঠে আব্রুকে বলল, কাল মাতব্বরের বাড়িতে তোমাকে ওকে আমাকে যেতে হবে। ইচ্ছে থাক বা না থাক। আব্রু বুড়ো কুঞ্চিত করলো, জিজ্ঞেস করলো, ওকে সর্বত্র কেন টেনে নেওয়া যায়? ঘটনা তার চারপাশে ঘুরে সঙ্গে নিতে হবে, তবে ঝামেলা এড়িয়ে চলো। কঠোর ভঙ্গিতে উত্তর দিলেন আজমল খান। আব্রু নীরবে খাওয়া ছেড়ে উঠল, ঘরে ফিরল। রাত গভীর। আব্রুর চক্ষু নিদ্রাহীন। অস্থির পদে পুকুর ঘাটে হাঁটছে সে। ফোনে চন্দ্রবালার শৈশবের ছবি
মায়াবী চোখে স্থির দৃষ্টি, যেন পৃথিবী থেমে আছে শুধু সেই মুখশ্রীতে। নিজের ভেতরকার নীরব সংলাপ তখন ভেসে উঠল আবৃত ঠোঁটে। তোমার চোখ আমার ঘুম কেড়ে নেয় বারবার। আবরার কণ্ঠে চাপা যন্ত্রণার আরতি ধ্বনিত হলো আকাশের পানির চেয়ে। নিষ্ঠুর চন্দ্রবালা তুমি। তোমার প্রতিচ্ছবিতে আমি আটকে যাই বারবার। তুমি ভুলে গেছো আমার অতীতের কাহিনী। ওই চন্দ্র জানে। আর তার দিকে তাকিয়ে কত শত আহাজারি করেছি আমি সেই জানে। বলে আবার থামল। পুনরায় এক পলক হেসে বলল, অভিযোগপত্রগুলো কি বেনামি খামে পৌঁছায়নি তোমার কাছে চন্দ্রবালা? তুমি তো ওই চাঁদেরই প্রতিচ্ছায়া। চন্দ্র হিংসা করে তোমার দেখে। এত অপরূপ তুমি চন্দ্রবালা। তাই তো আমার অভিযোগপত্র পৌঁছায়নি তোমার নিকট। বেনামি খামে উড়িয়ে দিয়েছি কোনো এক মেঘরথে। তুমিও খোঁজ নাওনি আর ডাক পেও না হয়ে। ভোরের প্রাক্কালে রাত্রি সরে গিয়ে প্রভাতের উদয় হলো। সূর্য উঁকি দিল, আকাশের আলো ফুটল। ওর কক্ষে আলো স্পর্শ করলো, ঘুম ভাঙল তার। ব্যালকনিতে দাঁড়িয়ে সুবাসে তার মন প্রশান্তিত হয়ে ফুটে উঠল। খানমহলের ঐতিহ্যবাহী বাগানে ফুল পাখির সুর, রাজকীয় আভাস, চক্ষুণ্ণ ঐতিহাস। ও ফ্রেশ হয়ে নামলো। গুলবাহার বেগম কাছে চা বানাচ্ছে। তখনই কিচেন থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। আজমল খান ও আলিনা খানের তর্ক চলছে। বিয়ের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয়, মতামত ভেবে দেখুন, বললেন আলিনা খান। ঠিকই বলছো, দেখা যাক। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আজমল খান। ও স্থির মনে প্রশ্ন করছে কার বিয়ে। দুশ্চিন্তা ফুটলো চোখে মুখে। তবে সেসব বাদ দিয়ে নাস্তা সেরে ভার্সিটির পথে রওনা হলো সে। সন্ধ্যা ৮টায় খানমহলের ফটক খুলে গাড়ি বেরোলো মাতব্বর বাড়ির পথে। আবার ড্রাইভিং সিটে পেছনে আজমল খান ও উহু। সে সাধারণত সালোয়ার কামিজ ও হিজাব পরল। আব্রু ড্যাশিং ব্লেজার টাইপ সজ্জিত। ওহুম আর চোখে তাকিয়ে দেখলো মুখটা। ফটক থেকে নামতে আজমল খান সকলকে পরিচয় করিয়ে দিলেন। শাহেদের দিকে তাকিয়ে পড়লেন। সে গোমরা মুখে সোফায় বসে আছে। ওহু একা, অপরিচিত, পরিচিত কেউই নেই। আব্রু এসে তার পাশে বসল। ও অবাক, কিভাবে বুঝলো তার একাকিত্ব। আবরার চেহারায় হৃদয় অস্থির হয়ে উঠল। শীতল জমকানো শাড়ি পরেছে। সবার দৃষ্টি তার দিকে। খাবারের ডাক পড়ে। পরক্ষণে ওহু আজমল খানের পাশে বসে পড়ে। তার পাশে আবরম। শীতলের জায়গা নেই। খাওয়ায় শীতলের দৃষ্টি আবরার প্রতি স্থির। শীতল যেন হিংসায় জ্বলে ওঠে। আবরার নির্লিপ্ত ভঙ্গিতে উহুর প্লেটে খাবার তুলে দেয়। শীতলের বুক জ্বালা করে ওঠে ঈর্ষাতে। খাবার শেষে ড্রয়িং রুমে বিশ্রাম নেয় সকলে। মুহূর্তটা যেন ছিল শান্ত, কিন্তু সেই নীরবতা ভাঙল হঠাৎ খলিল দেওয়ানের আগমনে। তার পাশেই দাঁড়িয়ে আছে শীতল। হঠাৎই খলিল দেওয়ান উপস্থিতি সবার দিকে তাকিয়ে উচ্ছ্বসিত স্বরে বলল, আসসালামু আলাইকুম। আপনাদের ধন্যবাদ জানাই আমার আমন্ত্রণ রক্ষা করে এখানে আসার জন্য, একসাথে আহার সম্পূর্ণ করার জন্য। আসলে কেবল মিলন মেলায় আপনাদের ডাকার উদ্দেশ্য ছিল। আমার কাছে একটি সুখবর আছে যা আপনাদের সামনে আজ জানাতে চাই। আপনারা সকলে জানেন আমার ছেলের সাথে খান সাহেবের ছেলের একসময় কিছু মতবিরোধ হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই অধ্যায় মিটে গেছে। তাই ভাবলাম আমাদের সম্পর্ককে এক ধাপ আগিয়ে নেওয়া যাক। আমরাও আমাদের একমাত্র কন্যা শীতলকে প্রস্তাবে রাখছি খান সাহেবের একমাত্র পুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। খলিল দেহানের কণ্ঠ শেষ হতেই চারপাশে হাততালির রোল পড়ল। সবার মুখে আনন্দের ছাপ। বাতাসে উৎসবের রং মিশে গেছে বোধহয়। কিন্তু সেই ভিড়ের মধ্যে দুজন মানুষ জমে গেল পাথরের মতো। উহুর মনে হলো তার পায়ের তলা থেকে হঠাৎই মাটি সরে গেল। সে মাথা তুলে তাকিয়ে আছে নিস্তব্ধ। আর আব্রো, সে তো নিজেও প্রস্তুত ছিল না এমন আঘাতের জন্য। চোখ তুলে উহুর দিকে তাকালে তার বুকের ভেতরটা অস্থির এক ঝয় পড়ে গেল। মুহূর্তে তার ভেতরে আগুন ফুটে উঠল। সে ধৈর্য ধরে রাখতে পারল না। প্রতিবাদ করে উঠল তীব্র কণ্ঠে, এসব বিষয়ে আলোচনা করার আগে আমাকে অন্তত জানানোর প্রয়োজন ছিল বাবা। আজমল খানও হতচকিত হয়ে পড়ল। তিনি জানতেন খলিল দেওয়ানের কাছ থেকে এমন প্রস্তাব এসেছিল বটে, তবে সময় চেয়ে নিয়েছেন তিনি। বিষয়টি স্থগিত রেখেছিলেন। আজ সবার সামনে খলিল দেওয়ান হঠাৎ উচ্চারণে সবকিছু এলোমেলো হয়ে গেল যেন। পরিস্থিতি সামলে দিতে আজমল খান দ্রুত বললেন, আমার মহলে ফিরে বিষয়টি নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এখন উঠি। ও চলো দেওয়ান সাহেব, আমরা পরে আপনাকে সিদ্ধান্ত জানাবো। একথা বলে তিনি আবরার ওকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। আজমল খান চেয়েছিলেন কোনো বিপদ বা সংঘাত আগের পরিস্থিতি আড়াল করে ঢেকে রাখতে। গভীর রাতের নীরবতা ভেদ করে গাড়ি ছুটে চলেছে খানমহলের পথে। আব্রু গম্ভীর, বারবার বিভিন্ন প্রশ্নে আজমল খানকে বিধ্বস্ত করছে।
কিন্তু তিনি নীরব। ঠান্ডা হওয়ায় জমে গেছে বৃষ্টির লক্ষণ মনে হয়। আব্রু পেছনে তাকালো। ও নিঃশব্দে নীরবতায় বসে আছে। খানমহলে পৌঁছে ওহু প্রথমে নেমে গাড়ি থেকে সে দৌড়ে মহলের ভেতর চলে যায়। আব্রু কিছু বলতে চায় কিন্তু আজমল খান সামনে এসে থামে। সে দৃঢ়কণ্ঠে বলে, আগামীকাল চূড়ান্ত জবাব বলবো। রুমে প্রবেশ করে ক্রোধ আর হতাশায় ব্লেজারটা শরীর থেকে ছুঁড়ে ফেলে দেয় পালঙ্কে। বাইরে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির শব্দে মেঘের গর্জনে তার ভেতরে অশান্তি যেন আরো জ্বলে উঠেছে। হঠাৎ কি এক অদ্ভুতভাবে যেন তাকে ছুঁয়ে গেল। তড়িঘড়ি রুম থেকে বেরিয়ে গেল সে, ছুটল ছাদের দিকে গিয়ে সে থাম গেল। হ্যাঁ, তার অনুমানই সত্যি। বৃষ্টির কাছে ভিজছে ওহু দাঁড়িয়ে আছে আকাশের দিকে। আব্রু ছুটে গেল তার সামনে। এত রাতে বৃষ্টিতে ভিজছিস কেন? ওহু, তাড়াতাড়ি রুমে যা। ও কোনো উত্তর দিল না। সে শুধু বৃষ্টির সঙ্গে ভিজে যাচ্ছে। নিজের দুঃখ, নিজের অজানা যন্ত্রণাকে যেন বিসর্জন দিচ্ছে। আপনার সাদা শার্ট ততক্ষণে শরীরের সাথে লেপ্টে গেছে, তবুও সে একটু পরোয়া করছে না। হঠাৎ ও ভেঙে পড়ল। কান্নার স্রোতে নিজেকে আর সামলাতে পারল না। আপনি স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এসে দুহাত দিয়ে উহুর চোয়াল ছুঁয়ে দিল। নরম কণ্ঠে বলল, আমার বিয়ের খবর শুনে কি তোর হৃদয় খুব আঘাত পেয়েছে? তাই না? কেন কষ্ট লাগছে তোর? আমাকে বল। ও কোনো উত্তর দিল না, বরং কান্নার ঢেউ আরো তীব্র হয়ে উঠল। নিজের বুকের ভেতর জমে থাকা অজানা আগুন সে কোনো ভাষায় প্রকাশ করতে পারল না। কেন সে কাঁদছে, কেন এই যন্ত্রণা তার বুকে দাহ দিচ্ছে, তার কোনো কিছুই জানা নেই। এই প্রশ্নের উত্তর সে জানে না। আবারও দৃঢ়কণ্ঠে বলল, কি রে, জবাব দে, কাঁদছিস কেন? ওহু নীরবে মাথা নুয়ে নিল। আব্রু হাত থেকে নিজেকে সরিয়ে নিল। দুই পা পেছনে সরে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা গোপন রাখা তার প্রতিশ্রুতিতে অশ্রুভাবে ছুঁড়ে পড়ল। আর নীরবতা ঢেকে গেল বুকের এক গভীরে। বৃষ্টিতে কেন ভিজছিস? ও নাক টেনে বলল, আপনাকে বলবো কেন? ও কথায় আব্রু ভ্রু কুঁচকালো। তাহলে কাকে বলবি? জানি না। আমার দিকে ফির। পারবো না। আব্রু এবার খানিকটা কঠোর কণ্ঠে বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। ও প্রত্যুত্তরে বলে, প্রয়োজন বোধ করি না। আব্রুর কণ্ঠ কঠিন হয়ে উঠল মুহূর্তে। আমার সাথে অন্য মেয়ের নাম জড়িয়েছে দেখে খারাপ লাগছে নাকি তোর? এই কথাটুকু শোনা মাত্রই ওর ভেতরে কষ্ট আবার জেগে উঠল। বৃষ্টি ভেজা রাতের মতোই তার বুকের ভেতরেও আঁধার জমে উঠল। অভিমানী কণ্ঠে বলল, আমার কেন খারাপ লাগবে? যান, যান আপনি এখান থেকে। আব্রু স্থির কণ্ঠে বলল, উত্তর না দিলে যাব না। ও এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। হৃদয় দিয়ে যন্ত্রণা উঠে আসছে। উচ্চস্বরে সে বলে উঠল, কি জানতে চান আপনি? কি উত্তর চান? আমি আপনার সঙ্গে আর কথা বলতে চাই না। প্লিজ চলে যান। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কণ্ঠ রুদ্ধ। হঠাৎই আবার চিৎকার করে বলে, কি হলো? এখনো যাচ্ছেন না কেন? আমি আপনাকে। কথা শেষ হওয়ার আগে আব্রু এগিয়ে এলো। তার হাত ধরে একটানে নিজের দিকে ফেরালো সে। নিজের বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নিল। আচমকা চন্দ্রবালার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আব্রুর এক হাতে চন্দ্রবালার পিঠ জড়িয়ে রেখেছে, অন্য হাতে গালে ছুঁয়ে দিচ্ছে। চন্দ্রবালার অসহায় হয়ে পড়ছে যেন আদ্রের সামনে। আদ্রের ভেজা শার্ট খামচে ধরেছে সে। তার সমস্ত অভিমান যেন এক চুম্বনে গলে গেছে। আব্রুর দৃঢ় দেহের সাথে মাঝে যেন সে ছোট্ট একটি অস্তিত্ব। বজ্রের গর্জন থেমে গিয়ে বর্ষার অবিরাম ঝরে পড়ছে। চন্দ্রবালার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কেউ নেই। ধপাস করে ছাদের মেঝেতে বসে পড়ে ওহু। তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, এটা কি সত্যি না কল্পনা? আমি চোখ খুলে আবরার ভাইকে দেখলাম না কেন? আমি কোনদিন একটু বেশি ভেবে ফেলেছিলাম? বাইরে প্রবল বৃষ্টির স্রোতে রাত গভীর রহস্যময় হয়ে উঠল। বাতাস জানালার পর্দায় আছড়ে পড়ছে। অন্ধকার ঘরের টেবিলে ক্ষীণ বাতি জ্বলছে। সেই আলোয় পারো বাইরের পাতার মাথায় ঠেকিয়ে বসে আছে। কিন্তু মন পাড়ায় নেই। একটাই প্রশ্ন তার মাথায় কেবল ঘুরপাক খেয়ে যাচ্ছে, কোথায় গেল পুনাম? কয়েকদিন হলো সোহাগীকে পড়াতে আসছে না ছেলেটা। হঠাৎ হা হয়ে গেছে নাকি? ভার্সিটিতে ভর্তি হওয়া নাকি ভর্তির ফি জমা দেওয়া অজুহাতে টাকা নিয়ে পালাও সে? এই সন্দেহ পারুর বুক কাঁদিয়ে তুলল। অস্থির হয়ে সোহাগীকের মাকে সে ফোন করে যাচ্ছে, তার থেকে নাম্বার চুরি করে পর্যন্ত এনেছে। কল রিসিভ হয়। বুক ধুকপুক করে। অধীর কণ্ঠে জিজ্ঞেস করে, হ্যালো পুনম? পুনম বলছেন? অফিস থেকে গম্ভীর কণ্ঠ, জি বলছি, আপনি কে? পারুর কণ্ঠ সামলে নেয়, আমি পারু। আপনি সোহাগীকে পড়াতে
এসেছিলেন। কয়দিন যাবত আসছেন না আবার। শরীর কি অসুস্থ? আমরাও চিন্তায় আছি। আপনার খবর কি? ও অসুস্থ ছিলাম। ঠান্ডা জ্বরে কাঁপন। অনেকদিন ধরে বিছানায় পড়া। কাল বা পরশু ঠিক চলে আসবো। সোহাগীকে বলবেন আমার কথা মনে রাখতে। কথা শেষ করে পুনম কল কেটে দেয়। পারু স্থবিত হয়ে বসে পড়ে। বুকে শূন্যতা জমা হয়। এত সংক্ষিপ্ত কথা, এত দূরত্ব। পুনমের গলায় ক্লান্তি শুনে মনে হয় হয়তো আরো গভীর কোনো কারণ লুকিয়ে আছে। ফের কল করার সাহস হয় না। আড়াল দমিয়ে বাতি নিভিয়ে দিল সে। বাইরে বৃষ্টি টুপটাপ করে ঝরে চলেছে অবিরাম।